Let's start today class. So আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি RAC, that is refrigeration and air conditioning. Okay, so RAC তোরা থার্মোডাইনামিক্সের মধ্যে কিছুটা পার্ট পড়ে এসেছিস ইনিশিয়ালি, যে RAC কি, আমরা কোথায় ইউজ করি, তার বেসিক ফাংশন কি, বেসিক থার্মোডাইনামিক্সে তোরা শেষে পড়ে এসেছিস, দ্যাট ইজ রিভার্স কার্নোট সাইকেলে বা থার্মোডাইনামিক্স সেকেন্ড লতে তোরা পড়ে এসেছিস, একটু জাস্ট রিমেম্বার কর। ওকে, লাইক হিট ইঞ্জিন পড়েছিস, আর হিট পাম্প পড়েছিস, আর রেফ্রিজারেটর পড়েছিস। ওকে, তো হিট পাম্প আর রেফ্রিজারেটর দুটো কি ঠিক অপরের সাথে ঠিক অপোজিট কাজ করে। হিট পাম্প কি করে? হিট পাম্প বল, হিট জেনারেট করে। হ্যাঁ হ্যাঁ, প্রেসারাইজ কথাটা না ঠিক নয়, মানে হিট পাম্প হচ্ছে আমাকে যেখানে হিট ফ্লো হচ্ছে ফ্রম লো টু হাই। ওকে, দুজনের কাছে একটা সিমিলার জিনিস কি, দুজনকে আমি ওয়ার্ক ইনপুট দিচ্ছি এবং তার জায়গায় আমরা কি পাচ্ছি, রেফ্রিজারেশন এফেক্ট পাচ্ছি। ওকে, সো সেটা হিট পাম্পের জন্য এবং রেফ্রিজারেশনের জন্য দুজনের জন্য সেম ছিল। সিওপি কথাটা মনে পড়ছে, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, সিওপি ফর হিট পাম্প, সিওপি ফর রেফ্রিজারেশন। ওকে, সো সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করবো, সিওপি পড়বো। ওকে, অ্যান্ড প্লাস তোরা কিছু নিউমেরিক্যালও সলভ করে থাকবি আগের সেমে, লাইক বেসিক সিওপি ফর হিট পাম্প, বেসিক সিওপি ফর রেফ্রিজারেটর সলভ করে থাকবি। আচ্ছা, হিট পাম্পের জন্য কি করেছিস তোরা? জাস্ট মিনিট, তোদের আরএসি কোথায় আছে সিলেবাস? কন্ট্রোল এফ, রেফ্রিজারেশন। রেফ্রিজারেশন, আচ্ছা, দিস ইজ আ থার্মাল ইঞ্জিনিয়ারিং 2। এর মধ্যে তোরা কিছুটা পার্ট রিভিশন পাবি, যেটা তোরা রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং এর মধ্যে কিছুটা পার্ট পাবি। সো তোদের এখান থেকেও কিছুটা পার্ট কভার হয়ে যাবে যতটা থার্মাল ইঞ্জিনিয়ারিং 2তে পড়বি, প্লাস আলাদা করে তোদের আরএসি যে সাবজেক্টটা আছে সেখানে তোদের আরো ডিটেলসে পড়তে হবে। ওকে, সো সো মোটামুটি একবার পড়ে গেলে তোরা দুটো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবি কনসেপ্টটা। ওকে, এটা একটা অ্যাডভান্টেজ, দুটো সাবজেক্টের জন্য আলাদা করে কিছু পড়তে হবে না, কারণ দুটো টপিক একই টপিক। সো কোথায় আরএসি? ম্যানুফ্যাকচারিং, আরএসি কোথায়? থার্মাল 2, ইলেকট্রিক কোথায়? ইলেকট্রিক পরে 2 নম্বর, থিওরি অফ মেশিন। ওকে, সো দেখ, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং পুরোপুরি আলাদা একটা ইলেকটিভ সাবজেক্ট। সো এখানে কি করতে হবে, তোদের পুরো ফুল ডিটেলস এটা পড়তে হবে। তোরা সেম জিনিস তোরা থার্মাল ইঞ্জিনিয়ারিং একটা মডেলে পড়বি, অ্যান্ড পুরো সাবজেক্টটাই নিয়ে যদি যারা ইলেকটিভ নিবি সাবজেক্টটা আরএসি, তো সবাইকেই মেনলি এটা আরএসি নিতে হয়। সো সবাইকে ফুল ডিটেলস এতে পড়তে হবে, দ্যাট আমরা যে বাড়িতে ফ্রিজ ইউজ করি বা এয়ার কন্ডিশনিং এসি ইউজ করি তার পিছনে ব্যাকগ্রাউন্ডের মেকানিজমটা কি, সেই মেকানিজমটাই আমরা পড়বো এখানে আরসিতে। ওকে, তার সাথে এক্সট্রা কিছু আছে, সাইকোমেট্রিক আছে, সাইকোমেট্রিক চার্ট আছে, অ্যান্ড বেসিক কিছু ক্যালকুলেশন আছে, বেসিক কিছু নিউমেরিক্যাল আছে। একদম সিম্পল তোদের নিউমেরিক্যাল আসবে, খুব জটিল আসবে না, যেটা একদম বলতে পারিস অ্যাজ আ ফর্মুলা মনে রাখলে ডাটা ইনপুটের একটা প্রবলেম। ওকে, সো একটু জাস্ট রিমাইন্ড করার চেষ্টা কর, তোরা যেটা পুরনো যেটা পড়েছিস, যখন হিট পাম্প পড়েছিলিস, আরএসি, যখন হিট পাম্প পড়েছিলিস, হিট পাম্পের জন্য কি ছিল? ওকে, ভেরি গুড। সো হিট পাম্পের জন্য ছিল QH ডিভাইড বাই
QH মাইনাস QL। এটা কেন বললি? এটা কিসের? হিট পাম্প, COP অফ দ্য হিট পাম্প। ওকে, সো QH এখানে কি ডিফাইন করছে? অ্যামাউন্ট অফ হিট অ্যাডেড। ভেরি গুড, তো এখনো মনে আছে। সো এখানে আমরা কি ইনপুট করছি? অ্যাজ আ ওয়ার্ক ইনপুট করছি W ইন, তাই তো? অ্যান্ড সাপোজ দিস ইজ মাই হিট পাম্প HP, দিস ইজ মাই হিট পাম্প। সো এখানে একটা হবে আমি লোয়ার টেম্পারেচার করব, একটা আমি হায়ার টেম্পারেচার করব। কোনো মিনিং দাঁড়ায় না আমি যে নিচেরটাকে লোয়ার ওপরটাকে হায়ার বা ওপরটাকে লোয়ার নিচেরটাকে হায়ার, তাতে কোনো ফারাক পড়ে না। ওকে, সো সাধারণত আমরা যেটা, হ্যাঁ বল সায়ন। সো সাধারণত আমরা যেটা মেনে চলি, দ্যাট ইজ ও তোদের PDF শেয়ার করেছি না, দাঁড়া এক মিনিট, দাঁড়া, স্ক্রিন শেয়ার করা হয়নি। দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছিস কিনা? দেখতে পাচ্ছিস সবাই? ওকে, সো একটাকে আমরা লিখি কি T হায়ার, একটাকে লিখি T লোয়ার। সো সাপোজ এটাকে লিখছি অ্যাজ পার আমরা যেটা করে এসেছি রেগুলারাইজ TL, একটাকে লিখছি T হাই। সো হিট পাম্পে আমরা কি চাই? হিট পাম্পে অ্যাপ্লিকেশনটা কি? ঘরকে গরম রাখা, মানে আমরা আউটপুটটা কি চাই? হিট চাই, গরম চাই। সেই ক্ষেত্রে লাইক টি কিউ, যদি বলি এটা Q1 অ্যান্ড দিস ইজ Q2, বা তোদের কথা অনুযায়ী আমি যদি এটাকে লিখি QL আর QH, এটাকে লিখছি QL, এটাকে লিখছি QH। নাও এবার কেউ একজন বল আমাকে, হিট পাম্প COP অফ দ্য হিট পাম্প আমি ওপরে কেন QH লিখেছি, নিচে কেন QH মাইনাস QL লিখেছি? ওপরে কেন QH লিখেছি? কেউ বলতে পারবি? না, ঠিক হলো না। অন্য কেউ কেউ ট্রাই কর। ওপরে QH কেন লিখেছি, ওপরে QL কেন লিখিনি? মেসেজ করিস না, মিউট আনমিউট করে বল, কারণ আমি বারবার এখানে গেলে তোর স্ক্রিন অফ হয়ে যাবে। স্যার ডিজার্ট এফেক্ট, হ্যাঁ বল। লস করছে না, না। সামন কিলার যেই হোক না কেন, কিলার তোর আরো ভালো নাম কি? কৌশিক। ওকে, সো একদম ভালো, ঠিক অ্যান্সার দিয়েছিস, একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছিস। দ্যাট ইজ ডিজার্ট এফেক্ট। আমাদের ডিজার্ট এফেক্টটা কি? আমাদের চাহিদা কি? ওকে, আমরা কি চাইছি এই ডিভাইসটা থেকে, দ্যাট ইজ দ্য ডিজার্ট এফেক্ট। সো সিওপির আসল কথাটাই হচ্ছে দ্যাট ইজ ডিজার্ট এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। এটা ছিল কি না সিওপির ফাংশনে, সিওপির ফর্মুলায়, দ্যাট ইজ ডিজার্ট এফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। সো হিট পাম্পের ক্ষেত্রে আমরা কি চাই? আমরা হিট পাম্প চালিয়ে কি ঘর ঠান্ডা করতে চাই? নিশ্চয়ই নয়। আমরা হিট পাম্প চালিয়ে ঘর গরম করতে চাই, যেটা যখন শীতকাল আসে তখন আমরা হিট পাম্প ইউজ করি। সো হিট পাম্পের ডিজার্ট এফেক্টটা কি? আমাদের QH বাই ওয়ার্ক ইনপুটটা কি? W ইন। সো এখান থেকে আমি বলতে পারি দ্যাট QL যাচ্ছে প্লাস WN ইনপুট করছি, অ্যান্ড অ্যাজ আ আউটপুট QH বেরোচ্ছে। সো উই ক্যান রাইট দ্যাট W in equal to QH minus QL, right? So that's why QH divide by QH minus QL, যেটা WN in কে আমি রিপ্লেস করছি অ্যাজ আ QH minus QL দিয়ে। সবার কাছে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা QH কেন লিখছি? বিকজ এটা আমাদের ডিজার্ট এফেক্ট, এটা আমরা চাই ওই ডিভাইসটা থেকে, যেটা আমরা চাই সেটা হচ্ছে ডিজার্ট এফেক্ট। আচ্ছা, হিট ইঞ্জিনের
হিট ইঞ্জিনকে আমরা সিওপি তে ডিফাইন করতে পারি না অন্য কিছু ডিফাইন করতে পারি? হিট ইঞ্জিনকে আমরা কি দিয়ে ডিফাইন করতে পারি? এফিসিয়েন্সি ডিফাইন করতে পারি। হোয়াট ইজ দ্য এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন? ফর্মুলা কি ছিল বল? একদম ভেরি গুড, আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো এটাও ঠিক একই জিনিস, সিওপি হচ্ছে ওই একই কাজ করে, বাট তার জাতিটা আলাদা। ওকে, মানে ও একটু অন্য ধরনের, ও জিনিসটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, বাট জিনিসটা একটাই, ওই এফিসিয়েন্সি বোঝাচ্ছে। যেটা ডিজায়ার্ড এফেক্টটা সেটা হচ্ছে একরকমের আউটপুট অ্যান্ড ডিভাইড বাই ওয়ার্ক ইনপুট। ওকে, যেটা আমরা এফিসিয়েন্সি হিট ইঞ্জিনে পড়ে এসেছি, তোরা ইজিলি ওটা মনে রাখতে পারিস, দ্যাট ইজ আউটপুট বাই ইনপুট। সিওপি দ্যাট ইজ সেম, দ্যাট ইজ আউটপুট বাই ইনপুট। সো হোয়াট উইল বি দ্য সিওপি ফর রেফ্রিজারেটর? এবার তোরা নিজেরাই বলতে পারবি। বল। কিউএল, very good, QL divided by QH minus QL. So what will be my desired effect here? That will be my desired effect. QH minus QL হচ্ছে আমাদের work input and desired effect হচ্ছে আমাদের QL. ওকে, সো এর জন্য ডায়াগ্রামটা কেমন হবে? This will be my diagram. এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। ওকে, সো এখানে দিস ইজ আ রেফ্রিজারেটর, ফর রেফ্রিজারেটরের জন্য আর সাইন দিলাম। দিস ইজ আ লোয়ার টেম্পারেচার, একটা টিএল। আচ্ছা, সবাই জানিস তো এটা পুরোপুরি ভালো করে বেসিক কনসেপ্টগুলো, যে এই টিএল যেটা লিখছি এটা এক রকমের সিঙ্ক, এটাকে বলা হয় হিট সিঙ্ক বা হিট সোর্স। ওকে, মানে হিট সিঙ্ক বা হিট সোর্স কথাটা একটা মাহাত্ম্য আছে, খুব ভালো গুরুত্বপূর্ণ পার্ট। যে মানে ধর টিল থেকে মানে যে হিট সোর্স সেটা একরকম একটা কুয়ো বা সমুদ্র, সেখানে ধর একটা এক বড় কুয়োর মধ্যে তুই যদি এক বালতি গরম জল ঢালিস, কিছু এফেক্ট পড়বে? কুয়োর জল কি গরম হয়ে যাবে? পড়বে না। তুই সমুদ্র থেকে এক মগ জল তুলে নিস, সমুদ্রে কিছু এফেক্ট পড়বে? পড়বে না। সমুদ্রে যদি তুই এক টন যদি বরফ ফেলে দিস, তাতে সমুদ্রে কোনো এফেক্ট পড়বে? সমুদ্রের জল ঠান্ডা হয়ে যাবে? বাকি পারিপার্শ্বিক জল জমে ঠান্ডা হয়ে যাবে? হবে না। কারণ দ্যাট ইজ আ হিউজ হিট সোর্স বা হিট সিঙ্ক যাকে আমরা বলি। ওকে, তাই জন্য টিএল অ্যান্ড টিএইচ, যেখান থেকে আমি একটু পরিমাণ হিট বার করে নিচ্ছি বা একটু পরিমাণ হিট দিয়ে দিচ্ছি, তার জন্য তার টেম্পারেচারে কোনো ডিফারেন্স ফারাক পড়বে না। ওকে, সো এটা হচ্ছে হিট সোর্স আর হিট সিঙ্কসের একটা বেসিক সংজ্ঞা। সো আমি এখানে কি করছি, এখান থেকে QL and this is my QH, this will be W input. Now in refrigerator আমাদের desired effectটা কি? ওকে, যখন আমরা রেফ্রিজারেটর চালাচ্ছি তখন আমি কোন দিকে বসবো? আমি টিএইচটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা রুম, আর এটা হচ্ছে রুম 1, আর এটা হচ্ছে রুম 2। যখন রেফ্রিজারেটর চালাবো তুই কোন রুমে বসবি? বল বল বল, কোন রুমে বসবি? এগুলো কিন্তু বেসিক। আমাকে রুম 1 আর রুম 2 এরকম এটা বলবো। রুম 2 এ বসবি। কজন রুম 2 এ বসবি? সবাই সাপোর্ট করছিস রুম 2 কে? আর রুম 1 এ কেউ আছিস? রুম 2 মৃন্ময়, বাকি সবাই রুম 2। রুম 1 এর সাপেক্ষে কেউ আছিস? কৌশিক, রুম 1? কৌশিক, এটা রুম 1 কেন বলছিস? এত সুন্দর অ্যান্সার দিলি প্রথমেরটায়, তারপর সবাই আর পাল্টি মারবে নাকি? সবাই এবার যারা রুম 1 আছে সবসময় রুম 2 চেঞ্জ কর সঙ্গে সঙ্গে। ওকে, চল পার্টি চেঞ্জ। সো সবাই রুম 2 চলে আয়। কেন রুম 2 কেন বসবি?
কেউ একটা সঠিক ডেসক্রিপশন বলতে পারবি কেন রুম 2 এ বসবি? দেখ চেষ্টা কর। ঠান্ডা চাই। হুম হুম হুম। ওকে, ভেরি গুড, যথেষ্ট। মিউট করে নে একটুখানি। যথেষ্ট, যতটা বলেছিস যথেষ্ট। সো আমরা রুম 2 এ বসছি কারণ সাপোজ যখন আমি রেফ্রিজারেটরকে অফ করছি, মানে যখন এটা অফ কন্ডিশনে ছিল আর যখন এটা অন কন্ডিশনে ছিল, দুটো কন্ডিশন। ওকে, আমি এখনো এসির সুইচটা দিইনি, আমি এখনো রেফ্রিজারেটর সুইচটা দিইনি। ওকে, সো এটা এখন অফ মুডে আছে। সো যখন অফ মুডে আছে তখন এই ঘরের টেম্পারেচার, এই রেফ্রিজারেটর আমরা কখন চালাই? যখন আমাদের ঠান্ডার দরকার পড়ে, আমাদের রুমকে ঠান্ডা করার দরকার পড়ে। সো এটা হচ্ছে বাইরের টেম্পারেচার, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, যেখানে বাইরে প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড হিট চলছে। তোর একটা কোনো খুব হিটিং জোনে এরিয়া আশেপাশে আছিস, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বা ধরে নে একটা ইন্ডাস্ট্রির মধ্যে আছিস, এখানে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হিট সেখানে চলছে। ওকে, তোদের তোর সিটিং বা তোর যে কাজ করার জায়গা সেটা একটা এসি রুম। তুই সঙ্গে সঙ্গে সেই ইন্ডাস্ট্রি মানে ওই প্লেস থেকে ঘুরে, প্ল্যান্ট থেকে ঘুরে এসে তুই কি করলি, সঙ্গে সঙ্গে নিজের ওয়ার্ক প্লেসে ঢুকে গেলি, ঢুকে গিয়ে সঙ্গে সঙ্গে কি করবি, এসি সুইচটা অন করবি। সো এসি সুইচটা অন করা মাত্র, আচ্ছা অফ করার আগে কত ছিল, অ্যাম্বিয়েন্টে 50 আর এখানে ধর সাপোজ 45, কারণ সব তো রুম আর অ্যাম্বিয়েন্ট পুরো পাশাপাশি আছে। সো অ্যাম্বিয়েন্ট কি করবে, নিজের টেম্পারেচারকে চারদিকে ছড়িয়ে দেবে, তার জন্য এই রুমের মধ্যে 45 ডিগ্রি টেম্পারেচার হয়ে আছে। সো তুই যখন রুমে ঢুকলি দেখলি বিশাল গরম, কি করবি না, রুমের এসিটাকে অন করলি। অন করা মাত্রই কি করলো ও, এসি বা রেফ্রিজারেটর কি করলো, এখান থেকে এখান থেকে ও কিছু পরিমাণ কোয়ান্টিটি হিট বার করে নিল, এই যে কিউবেল হিট ও বার করে নিল। সো বার করে নেওয়া মাত্র ও, আমরা এই বার করছে কিসের জন্য, বিকজ আমরা এখানে একটা ওয়ার্ক ইনপুট দিচ্ছি বাইরে থেকে আমরা তাকে কার্য করার ক্ষমতা দিচ্ছি, যে যখন আমি সুইচ দিলাম তাকে কার্য করার ক্ষমতা দিলাম, সেই কার্য করার ক্ষমতার জন্য সেই রুম থেকে এই হিট কিউএল পরিমাণ হিটটা সে বার করে নিল, বার করে নিয়ে ও অ্যাম্বিয়েন্টে পাঠিয়ে দিল। বাট অ্যাম্বিয়েন্টটা কি তখন একটা সমুদ্র বা একটা বিশাল একটা বড় সোর্স। একটু তো যেটা বললাম, সমুদ্রের মধ্যে তুই যদি কোনো এক বালতি গরম জল ঢেলে দিস, সমুদ্রের জলে কোনো ফারাক পড়বে না, ঠিক তেমনও অ্যাম্বিয়েন্ট হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে তুই যদি আরো হিট ঢেলে দিস, দের ইজ নো চেঞ্জেস, লিটারালি নো চেঞ্জেস। ওকে, তো বাট এই রুম 2টা একটা ছোট্ট একটা রুম, সেখান থেকে তুই হিটটা বার করে নিলি, তার জন্য এখানে 45 ডিগ্রি থেকে সাডেন চেঞ্জ হয়ে গেল 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? দ্যাট ইজ আমাদের ডিজায়ার্ড এফেক্ট। সো আমাদের ডিজায়ার্ড এফেক্টটা কি, যে এই কিউব এল পরিমাণ হিটটা ও বার করে নিচ্ছে, ডিভাইড বাই আমি কত পরিমাণ ওয়ার্ক ইনপুট দিচ্ছি। ঠিক তেমন তোরা যখন হিট পাম্পে আছিস, মানে তোরা যখন সাইবেরিয়ায় আছিস, রাশিয়াতে আসিস, রাশিয়াতে গেলি তুই কোন রুমে বসবি এবার, দিস ইজ রুম 1 অ্যান্ড দিস ইজ রুম 2, কোন রুমে বসবি? রুম 1-এ বসবি, একদম। কারণ তখন টিএল লোয়ার টেম্পারেচার, ধর তুই যখন রাশিয়াতে আসিস, রাশিয়া অনুযায়ী সেখানে টেম্পারেচার ধর -5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটাও যে রুমটা ওটাও একদম পুরো এম্বিয়েন্টের কাছাকাছি আছে, তার জন্য এটাও -8 ডিগ্রি সেন্টিগ্রেড। সো তুই রেফ্রিজারেটর চালানোর পর ও কি করলো, অ্যাম্বিয়েন্টের কাছাকাছি হিট পাম্পের জন্য, না হ্যাঁ, অ্যাম্বিয়েন্টের কাছাকাছি রুম 1 আছে। হুম, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 8 না, এটা আরো কম হবে, মানে হিসাব মতো নিউমেরিক্যালি এটা মাইনাস মাইনাস 1 লিখ, তাহলে ঠিক আছে তো, মানে ওটা কম আর কি, রুমের টেম্পারেচার একটু কম আছে। সো ও কি করলো,
আমাকে বাইরে থেকে আমাকে এই রুমে হিটটা বাড়াতে হবে, রুম মানে হিটটা বাড়াতে হবে, তার জন্য আমাদের ডিজায়ার্ড এফেক্ট তখন কিউএইচ। সো কিউএইচ ডিভাইড বাই দ্য ওয়ার্ক ইনপুট। সো এটা হচ্ছে সিম্পল বেসিক ফান্ডা অফ রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প। ওকে, সো একবার তোদের সিলেবাসটা দেখে নে। প্রেজেন্টিং সামথিং এলস। ক্লাস রুটিন তো দেখবি গ্রুপের, ও গ্রুপের একদম টপেই লেখা আছে। আছে তো। জয়েন নেই। এক মিনিট তুই যাকে বলিস, বা আমাকে, আমার নাম্বার কোথায় পাবি তুই? আচ্ছা, কেউ একজন ভিউ চ্যাটের মধ্যে একবার তুই গ্রুপের লিঙ্কটা কেউ যদি পেস্ট করে দিত, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা কেউ যদি ভিউ চ্যাটের মধ্যে পেস্ট করে দিস, তো যারা যারা জয়েন করার জন্য দরকার ওখান থেকে জয়েন করে নিতে পারবি। হুম হুম হুম। দেখ, আগের দিন একজন ডেভিড স্যার পেস্ট করেছিল গ্রুপ লিঙ্কটা, ওটা নিয়ে পেস্ট করে দিস ওখানে। ওকে, তো জয়েন করে নিতে পারবি। সো জাস্ট আ মিনিট। ওকে, সো আমরা মেন ফান্ডটা এখানেই পড়বো। ইন্ট্রোডাকশনে কি আছে দেখ, ডেফিনেশন অফ দ্য রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট কি? রেফ্রিজারেন্ট হচ্ছে একটা যে যে কুলিংটা হচ্ছে সেটা কার জন্য হচ্ছে, ভেতরে কি আছে, ভেতরে জিনিসটা যে আছে তাকে বলা রেফ্রিজারেন্ট। ওকে, সো সেটাও ডিফারেন্ট টাইপ অফ তার প্রপার্টিস আছে, তার নির্দিষ্ট টেম্পারেচার আছে, যেমন নাম শুনে থাকবি R22, R34, ওকে, R212, এরকম ডিফারেন্ট টাইপ অফ রেফ্রিজারেন্ট আছে। যেসব যেখানে খুব বেশি কুলিং হয় ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, সেখানে অনেক হাই টেম্পারেচারের রেফ্রিজারেন্ট ইউজ হয়। আমাদের ঘরের জন্য একটা মিনিমাম টেম্পারেচার একটা রেফ্রিজারেন্ট ইউজ হয়। ওকে, সো যত ভালো দামি রেফ্রিজারেন্ট ইউজ করবি, লাইক দেখবি 1,00,000 টাকা দামের এসি পাওয়া যায়, আবার 30,000 দামের এসি পাওয়া যায়। দুজনের মধ্যে ডিফারেন্স না, দুজনের রেফ্রিজারেন্ট ডিফারেন্ট। ওকে, যার যত ভালো রেফ্রিজারেন্ট তার তত ভালো ভালো কস্ট। এখনকার দিনে শুনবি যে বিকজ অফ দ্য ওজোন লেয়ারটাকে বাঁচানোর জন্য আমরা যে আগেকার দিনে যে রেফ্রিজারেন্ট ইউজ করতাম সেটা এখন সব বন্ধ করে দিয়েছি। ওকে, এখন আগেকার দিনে সব যে অ্যামোনিয়া দিয়ে যতগুলো ইউজ হতো, সব সব রেফ্রিজারেন্ট বন্ধ। ওকে, এখন আমরা শুধুমাত্র R22 বা এরকম কিছু রেফ্রিজারেন্ট ইউজ করি, বিকজ অফ দ্যাট ও ওজোন লেয়ারকে আমাদের ধ্বংস করে দিচ্ছে। ওকে, সো রেফ্রিজারেন্ট এফেক্ট, টর্ন অফ রেফ্রিজারেশন, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটা তারা পড়ে এসেছিস, সিওপি, কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স, রেফ্রিজারেন্ট এফেক্ট, রেফ্রিজারেশনের দরকার কি, এয়ার কন্ডিশনের দরকার কি, ডিফারেন্স বিটুইন দ্য রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প এখন ইজিলি বলতে পারবি। নাম্বার 1.4 ইজিলি তোদের কাছে ক্লিয়ার। মেজর অ্যাপ্লিকেশন এরিয়াস অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ওকে, দাঁড়া তোদের একটা জিনিস খুঁজছি। তোদের নিউমেরিক্যাল অত খুব ডিপলি যেতে হবে না, যা আছে নিউমেরিক্যাল তোদের সিম্পল সিম্পল নিউমেরিক্যালের মধ্যে হয়ে যাবে। ওকে, নেক্সট চলে আয়। দ্যাট মডিউল 2 এর মধ্যে আছে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম। এয়ার রেফ্রিজারেশন সিস্টেম দ্যাট ইজ সিম্পলি যেটা এতক্ষণ ডিসকাস করলাম সেটাই তোদের কার্নট রেফ্রিজারেটর, কত রকমের রেফ্রিজারেটর আছে, ফ্লো ডায়াগ্রাম অফ কার্নট রেফ্রিজারেটর, রিপ্রেজেন্টেশন অফ কার্নট রেফ্রিজারেশন সিস্টেম ইন পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। টিএস ডায়াগ্রাম মানে কি ডায়াগ্রাম বলতো? টিএস ডায়াগ্রাম বলতে কি ডায়াগ্রাম? হুম হুম এনথালপি। এনথালপি কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এনথালপি, এনথালপি
এই যে এনথালপি এইচ দিয়ে ডিনোট করা হয়। একদম। ওকে, সো এনথালপি আবার দু রকমের, একটাকে বলা হয় মেনশন করা হয় ক্যাপিটাল এইচ, একটাকে মেনশন করা হয় স্মল এইচ। কেউ বলতে পারবি স্মল এইচ আর ক্যাপিটাল এইচের মধ্যে ডিফারেন্স কি? স্মল এইচ কখন লিখি, ক্যাপিটাল এইচ কখন লিখি? একদম। আর হুম, একদম, ভেরি গুড। সো স্মল এইচ ডিফাইন করছে স্পেসিফিক এনথালপি অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে নর্মাল এনথালপি। স্পেসিফিক এনথালপি মানে কি? স্পেসিফিক এনথালপি মানে যখন একদম পার ইউনিট মাস। ওকে, সো সুদীপ্ত আর সুদীপ্তা, সুদীপ্ত এত পরে জয়েন করলি কেন? অর্ধেক ক্লাস তো হয়ে গেল, একটু তাড়াতাড়ি জয়েন করে নিস নেক্সট ক্লাস থেকে। ওকে, সো next, flow diagram of Breton refrigerator, representation of Breton refrigeration cycle on PV and TS plane, determination of COP and simple numerical, necessity of air-capped refrigeration, flow diagram, working principle of air-capped refrigeration system by simple air cooling system. So এই ইউনিট টুটা একটু শেষের দিকে পড়াবো। আগে মেজর রেফ্রিজারেটর সিস্টেমের পিছনে বেসিক যে প্রিন্সিপাল কাজ করছে সেই দুটো তোদের আছে এই ইউনিট 3 আর ইউনিট 4 এর মধ্যে। দ্যাট ইজ, একটাকে বলা হয় ভিসিআরএস, একটাকে বলা হয় ভিএআরএস। ভিসিআরএস মানে হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। ওকে, সো এটা পুরো একটা সাইকেল, একটা তার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আছে। সো এটা একটা পুরো বড় মডিউল ভিসিআরএস। দিস ইজ 6 লেকচার, দিস ইজ 8 লেকচার, একটা অনেক বড় মডিউল। মনে হয় সব থেকে বড় মডিউল এটাই, দেখি 2 6 8 8 8, হ্যাঁ। সো এটাই সব থেকে বড়। তারপরে সাইকোমেট্রিটা একটু বড়। ওকে, সো ভিসিআরএস এর মধ্যে তোরা পুরো ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম, তার মধ্যে এফেক্ট, তার মধ্যে কি অ্যাডিশন করতে পারি, কি ডিলিশন করতে পারি, ওকে, সব কিছু পড়ছে ভিসিআরএস এর মধ্যে। নেক্সট, ভিএআরএস। VRS is a vapor absorption refrigeration system, that is unit 4. এটা একটু ছোট তুলনামূলকভাবে ভিসিআরএস থেকে অনেকটা ছোট। এর মধ্যে নিউমেরিক্যাল আছে বাট ভিআরএসটা অল্প। ওকে, এর মধ্যে ফ্লো ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল পড়তে হবে, প্র্যাকটিক্যাল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল ভেপার অ্যাবজর্পশন সিস্টেম, টু ফ্লুইডস মানে যেখানে দু রকম ফ্লুইড ইউজ করে রেফ্রিজারেশন সিস্টেমটা কন্ট্রোল করি। ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য ইলেকট্রোলাক্স, 3 ফ্লুইডস। ওকে, তোদের 3 ফ্লুইডস দিয়েছে। ওকে, নেক্সট, কম্পারিজন বিটুইন দ্য ভিসিআরএস অ্যান্ড ভিএআরএস, ভেপার কম্প্রেশন সিস্টেম অ্যান্ড ভেপার অ্যাবজর্পশন সিস্টেম, এই দুটো পড়তে হবে। বাকি এমন কিছু দেয়নি তোদের এখান থেকে ভিএআরএস এর মধ্যে। নেক্সট, সাইকোমেট্রি বেশ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ মেনলি কন্ট্রোল করে এয়ার কন্ডিশনিংকে। ওকে, সাইকোমেট্রি মানে যে আমরা বলি না যে শীতকালে বা গরমকালে হিউমিডিটি বেড়ে গেছে, কমে গেছে, বর্ষাকালে হিউমিডিটি বেড়ে গেছে। ওকে, পুরো ওই হিউমিডিটি জিনিসটা নিয়েই এই সাইকোমেট্রিটা, যেটা তোরা এতদিন ধরে শুনে এসছিস লোকে মুখে, মানে নিউজে শুনে এসছিস যে হিউমিডিটি প্রচুর বেড়ে গেছে আমার নেচারে, যার জন্য আমরা এত গরম অনুভব করছি। যে হিট অত নয় বাট হিউমিডিটি প্রচুর, যার জন্য আমাদের প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে, সোয়েট হচ্ছে। সো ওই পুরো জিনিসটা নিয়েই, গল্পটা নিয়েই সাইকোমেট্রি। ওকে, কখনো আমাদের হিউমিডিফাই করতে হবে, কখনো আমাদের ডিহিউমিডিফাই করতে হবে। যেমন যখন তোর গরমকালে শুনে থাকবি যে প্রচুর হিউমিডিটি, অনেকে শুনেছিস যে বাইরে প্রচুর হিউমিডিটি। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় দিল্লি চলে যাবি, দিল্লিতে প্রচুর হিউমিডিটি বেশি, সরি হিউমিডিটি কম দিল্লিতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হিউমিডিটি, যার জন্য গরমটা বেশি অনুভব হয়। ওকে, ঘাম দেয়। সো আমরা যদি ঠান্ডা ঘরে গিয়ে বসি তাহলে আমাদের কি করতে হবে? গরমটা কমানোর জন্য উল্টো প্রসেস করতে হবে, হিউমিডিফিকেশনটা কমাতে হবে, তাই তো? আমাদের যদি ঠান্ডা অনুভব করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হিউমিডিফিকেশনটা কমাতে হবে,
সো তাকে বলা হয় ডিহিউমিডিফিকেশন প্রসেস। ওকে, তো এখানে লেখা থাকবে কোথাও একটা, বা এখানে থাকতে পারে, এই যে হিউমিডিফায়ার, ডিহিউমিডিফায়ার। ওকে, দ্যাট হিউমিডিফায়ার মানে হিউমিডিফিকেশন প্রসেস, ডিহিউমিডিফায়ার মানে ডিহিউমিডিফিকেশন প্রসেস। সো যে এসি চলছে, সেই এসিটা ঠিক ওই প্রসেসটাই করে, যে প্রসেসটা করে তার নাম হচ্ছে কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন। সো তোরা যে দোকানে এখন যাবি, যে এসিটা চলে, সেই এসিটার কাজ হচ্ছে ডিহিউমিডিফিকেশন, ডিহিউমিডিফিকেশন অ্যান্ড কুলিং। তাহলে দিস ইজ দ্য ওয়ার্কিং ফিচার অফ দ্য এসি, এয়ার কন্ডিশনিং। ওকে, সো গরমকালে আমাদের কি দরকার পড়বে? ঠিক তার উল্টোটা, তাই তো? মানে হিট পাম্পের জন্য তাহলে কি হতে পারে বল? না না, রেফ্রিজারেটর, এসি বা রেফ্রিজারেটর একই কাজ করে। যেটা হিট পাম্পের জন্য, হিট পাম্পের জন্য তাহলে কি হওয়া দরকার প্রসেসটা? উল্টো প্রসেস। সো উল্টো মানে কি, কুলিং এর জায়গায় কি লিখতে পারি? কুলিং এর জায়গায় লিখতে পারি হিটিং, আর ডিমিডিফিকেশনের জায়গায় কি লিখতে পারি? বাহ, এই যে শিখে গেছিস, হিউমিডিফিকেশন। সো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ হিউমিডিফিকেশন, মানে সাইক্রোমেট্রিক একটা বেসিক পার্ট। দ্যাট ইজ হিট পাম্প কাজ করে হিউমিডিফিকেশন অ্যান্ড হিটিং, অ্যান্ড এসি কাজ করে ডিমিডিফিকেশন অ্যান্ড কুলিং। সো এটা ছাড়াও আরো এরকমই চারটে কম্বিনেশন হয়। একটাকে বলা হয় এরকম, এই দুটো দুটো দিয়ে আমি চারটে কম্বিনেশন করতে পারি। একটা হচ্ছে হিটিং প্লাস হিউমিডিফিকেশন, একটা হিটিং প্লাস ডিহিউমিডিফিকেশন, একটা কুলিং প্লাস ডিহিউমিডিফিকেশন, একটা কুলিং প্লাস হিউমিডিফিকেশন। ওকে, টোটাল চারটে প্রসেস হয়, চারটের মধ্যে দুটো এখানে ইউজ হয়, একটা হচ্ছে এসিতে, একটা হচ্ছে হিট পাম্পে। ওকে, নেক্সট হচ্ছে এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং দেখ, এয়ার কন্ডিশনিং টাইপ অফ এয়ার কন্ডিশনিং, তার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্লিট টাইপ, মানে আমরা যেটা ঘরে ইউজ করি। আগেকার দিনে যেটা ওই জানায় বসানো থাকতো তাকে বলা হতো একটা কম্প্যাক্ট টাইপের, এখন আমার স্প্লিট টাইপ হয়ে গেছে, কম্প্রেসারটা বাইরে অ্যান্ড যে যে আমাদের এয়ার ফ্লো করে সেটা আমাদের ঘরের ভেতর থাকে। ওকে, দ্যাট ইজ এ স্প্লিট টাইপ। আর যেটা আগে ইউজ হতো তাকে বলতো উইন্ডো এসি। ওকে, সেটা একটা কম্প্যাক্ট মধ্যে, তার মধ্যে উইথিন তার মধ্যেই কম্প্রেসার আর এয়ার ফ্লোটা একটার মধ্যে ফিট থাকতো। তোরা এখনো যারা কলেজে দেখবি যে আরএসি একটা ল্যাব আছে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ল্যাব আছে, সেই ল্যাবে দেখবি যে এসিটার উপর টেস্ট করবি, সেই এসিটা হচ্ছে একটা উইন্ডো এসি। ওকে, যেটার মধ্যে একটার মধ্যেই কম্প্রেসার এবং একটার মধ্যে সেই রেফ্রিজারেন্ট সব পাইপ ফাইপ নিয়ে একটার মধ্যে এয়ার ফ্লো হচ্ছে। ওকে, so work flow diagram of the working principle of summer, winter and all the year round air conditioner, and flow diagram of working principle of the air washer. নতুন নতুন অনেক কিছু জিনিস অ্যাড করেছি এয়ার ওয়াশার, যাই হোক ওটা পরে দেখে নেব। সো মোটা মোটা করে একটা বেসিক আইডিয়া পেলেই দেখি কি পড়তে হবে। সো সবই আমাদের পড়তে হবে, জাস্ট খুব ভালো করে জোর দিতে হবে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, দ্যাট ইজ ভিএআরএস অ্যান্ড ভিসিআরএস, এটা নিয়ে, অ্যান্ড সাইক্রোমেট্রিক। সাইক্রোমেট্রিক মানে যে পুরোপুরি এয়ার কন্ডিশনকে কন্ট্রোল করে, দ্যাট ইজ সাইক্রোমেট্রিক প্রসেস। ওকে, সো চলে আয় এই সিটে। বল, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো এত অব্দি। হুম, বল।
নোট করছিস কি? ওকে, সো হোয়াট ইজ দ্য কার্নট প্রিন্সিপাল? কার্নট প্রিন্সিপাল তোরা থার্মোডাইনামিক্সে পড়েছিস আগের সেমে। হোয়াট ইজ দ্য কার্নট প্রিন্সিপাল? কার্নট ছিল না, পড়িসনি? ওকে 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 ওকে, so like the Carnot principle. So Carnot principle কি বলছে না, it is a possible, আচ্ছা তার আগে কার্নট প্রিন্সিপাল আসার আগে তোরা কার্নট থিওরেম জানিস? যেটা যেখান থেকে মেনলি হিট ইঞ্জিন টপিকটা উঠে এসেছে, সবাই ওটা ক্লিয়ার আছে তো? কার্নট, কার্নট হিট ইঞ্জিন যাকে আমরা বলি, কারো ক্লিয়ারটা থাকলে বল, ডাউট থাকলে বল। তো থার্মোডাইনামিক্স এক্সাম দিয়ে এলি একটু একটু আগে, এক্ষুনি ভুলে গেলি। সো ইট ইজ আ পিভি ডায়াগ্রাম, প্রেসার ভলিউম ডায়াগ্রাম, যেখানে দুটো আইসোথার্মাল প্রসেস, দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, লাইক দিস। ওকে, সো দিস 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 দিস, এখন প্রসেস করেছিস তো 1 2 3 4। ওকে, সো যেখানে দুটো রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, দুটো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, সো this is pv to the power of n equal to c, and this is also pv to the power of n equal to c, that is এটা কি প্রসেস? pv to the power n equal to c, this process, এই প্রসেসটা কি বলা হয়? একদম পলিট্রপিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এখানে আমার এনটা না লিখে এখানে গামা লেখা উচিত, এনটা হলে এটা হয়ে যাবে পলিট্রপিক প্রসেস। সো দিস শুড বি গামা, গামা হলে তবে এটা হবে অ্যাডিয়াবেটিক প্রসেস। সো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যান্ড this one is isothermal process। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেসের জন্য কি হবে তার ফর্মুলাটা বল? P1 V1 ln, হ্যাঁ ওটা তো একটু মিউট করে নে। একদম একদম একদম, এটা মিউট করে নে। একটু মিউট করে নে। সো P1 V1 equal to P2 V2, দ্যাট ইজ ওকে লিখতে পারি PV equal to কনস্ট্যান্ট, এখান থেকে এসে P1 V1 equal to P2 V2, তুই যেটা বলিস সেটা ওয়ার্ক ডান। ওকে, তুই যেটা বলিস সেটা ওয়ার্ক ডান, P1 V1 into ln P1 by P2 বা V2 by V1। ওকে, সো দ্যাট ইজ আ আইসোথার্মাল প্রসেস। সো কার্নট থিওরেম মানে যিনি কার্নট, যার নাম অনুসারে হিট ইঞ্জিনে তৈরি হয়েছে ফার্স্ট, তিনি কি বলে গেছে যে যদি এই গল্পটা শুনেছিস তো তোরা থার্মোডাইনামিক্সে, এই গল্পটা পড়েছিস তো যে কার্নট, কেন কার্নট সাকসেস পায়নি, কেন আমরা কার্নট সাইকেলকে প্ল্যান্টে ইউজ করি না? সবার কাছে জিনিসটা ক্লিয়ার তো, কেন কার্নটকে আমরা ইউজ করতে পারি না? কার্নট সাইকেল কি? কার্নট সাইকেল সব থেকে হাই এফিসিয়েন্সি সাইকেল, 100% কার্নট সাইকেলের এফিসিয়েন্সি, কার্নট সাইকেলের এফিসিয়েন্সি, কার্নট সাইকেলের এফিসিয়েন্সি কত হয়? 1, দ্যাট ইজ একদম 100% এফিসিয়েন্সি দিতে পারে। তাহলে যদি 100% এফিসিয়েন্সি দিতে পারতো তাহলে আমরা তাকে প্ল্যান্টে কেন ইউজ করলাম না? ওকে, তাহলে আমাকে তাহলে কোনো জিনিসটাই মানে যতটা আমি ইনপুট দিচ্ছি তত আমি আউটপুট পাচ্ছি, তার মধ্যে কোনো লস নেই, সেটা তো আমরা আমাদের সাথে সেটাই তো প্রাপ্য। ওকে, বাট সেটা কি বাস্তবে সেটা পসিবল? কখনোই পসিবল নয়, কখনোই 100% আমরা অ্যাচিভ করতে পারি না, তাই তো? আমরা আমরা যতটা খাই ততটা কি আমরা এনার্জি ব্যয় করতে পারি? পারি না। আমি বাইকে যতটা পেট্রোল ঢালছি তাতে কোনো কিছু ওয়েস্ট না করে আমি পুরো সেই তেলটাকে ইউজ করে বাইক চালাতে পারবো? তার মধ্যে কোনো রকম ধোঁয়া বেরোবে না, কোনো রকম ওয়েস্ট বেরোবে না, এক্সস্ট গ্যাস বেরোতে দেবো না, সেটা পসিবল?
পসিবল নয়। সো ঠিক তেমনই বাস্তবে কার্নট সাইকেল পসিবল নয়। কেন কার্নট সাইকেল পসিবল নয়? কারণ কার্নট বলে গেছে যে এই যে দুটো প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেস, দ্যাট শুড বি রিভার্সিবল প্রসেস, that should be a reversible process. This one also reversible, this one also reversible. So but বাস্তবে এই রিভার্সিবল প্রসেসটাই হচ্ছে একটা হাইপোথেটিক্যাল প্রসেস। দ্যাট ইজ রিভার্সিবল প্রসেস ইজ লাইক চোখের সামনে ভগবানকে দেখতে পাওয়া, একটা কথা। সো দিস ইজ হাইপোথেটিক্যাল প্রসেস। সো হাইপোথেটিক্যাল প্রসেস অনুযায়ী আমি বলতে পারি যে একটা চিন্তা ভাবনা, মানে কেমন ধর প্র্যাকটিক্যালি যদি বলতে চাই হাইপোথেটিক্যাল প্রসেস কেমন, লাইক এক সেকেন্ডের মধ্যে উইথিন আ 1 সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড আমি কি করতে চাই না 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -100 ডিগ্রি সেন্টিগ্রেড যেতে চাই। দ্যাট ইজ পসিবল। এখনো এমন কোনো রেফ্রিজারেন্ট বা করছি আবিষ্কার হয়নি যেটা এরকম করতে পারবে, এটা পসিবল নয়। সো রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস ইজ দ্যাট লাইক দ্যাট প্রসেস। তাকে তুরন্ত চোখ পলক ফেলার মতো তোকে এই জিনিসটা করতে হবে। যদি এটা করতে পারিস কোনো প্ল্যান্টের মধ্যে, দেন ওই সাইকেলটা অ্যাচিভ করা সম্ভব, কারণ সাইকেলটা, বাট বাস্তবে এটা সম্ভব নয়। বাস্তবে যতক্ষণে ওই রেফ্রিজারেন্টের মধ্যে পাস হবে তার মধ্যে কিছু পরিমাণ লস হবে। সো ওই টাইমের মধ্যে অ্যাচিভ করা সম্ভব নয়, একটা হিউজ ফাস্ট প্রসেস। ওকে, সো এরকমই অ্যাডিয়াবেটিক প্রসেসটাও, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসটাও খুবই ফাস্ট প্রসেস। সো এই রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস এবং রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, দ্যাট ইজ আ টু প্রসেস, যেটা কিনা একটা খুবই ফাস্ট প্রসেস যেটা চোখের নিমেষে হয়ে যাওয়া সম্ভব, আর একটা যে খুব স্লো প্রসেস, এটা মানে ধর 100 বছর ধরে যদি প্রসেসটাকে চালাই তবে যে পরিমাণ ইনপুট বা আউটপুট যেটা পাবো সেটা আমাকে বার করতে হবে। সো যেটা বাস্তবে সম্ভব নয়, আমি কোনো সাইকেলকে 100 বছর চালাতে পারবো না। সো the reversible isothermal এবং reversible adiabatic process is two process that is too slow এবং too fast, যার জন্য বাস্তবে কার্নট সাইকেল ইম্পসিবল। সো কার্নট সাইকেল ইম্পসিবল বলে আমরা প্ল্যান্টে কি ইউজ করি? প্ল্যান্টে আমরা ইউজ করি র্যাঙ্কাইন সাইকেল, যেটা বাস্তবে পসিবল। এটা তোর নাম শুনে থাকবে, র্যাঙ্কাইন সাইকেল। এটা তোর প্রবলেম করেছিস থার্মোডাইনামিক্সে। সো র্যাঙ্কাইন সাইকেল ইজ নট আ হাইপোথেটিক্যাল প্রসেস, এটা পসিবল বাস্তবে। ওকে, সো কার্নট প্রিন্সিপাল সেখান থেকে উঠে এসছে। কার্নট স্যার উনি বলে গেছে যে যদি কার্নট সাইকেল মানে যদি আমার কথাটা মেনে চলো, যদি তুমি দুটো এরকম চারটে যে প্রসেস আছে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, যদি তুমি চারটে প্রসেস আমার কথা অনুযায়ী সবকটাই রিভার্সিবল করতে পারো, দেন তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে 100%, মানে তুমি যা ইনপুট দেবে ততটা আউটপুট পাবে। ওকে, বাট কেউ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, এটা একটা বইয়ের খাতাতেই লেখা রয়ে গেছে। ওকে, সো এখন ওর পিছনে অনেক রিসার্চ চলছে, মানে এখন ধর মার্কেটে এমন কোনো সাইকেল প্ল্যান্টে চলছে যেটা কিনা 95% অ্যাচিভ করতে পেরে গেছে। ওকে, 95% এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পেরেছে। সো এখনো প্র্যাকটিক্যালি লোকে ওর পিছনে যুগের পর যুগ লেগে আছে রিসার্চের পিছনে, যে তাকে কি হবে 0.5 বা 0.9% এফিসিয়েন্সি বাড়ানো যায়। ওকে, কারণ 1% এফিসিয়েন্সি বাড়ানো মানে কিন্তু অনেক ব্যাপার। সো এখন লোকে চেষ্টা করে যাচ্ছে যদি 0.5 এফিসিয়েন্সি বাড়ানো যায়, তাহলে আমরা ধর 100 টাকায় দিচ্ছি, আমরা 80 টাকা পাচ্ছিলাম। সো সেই জায়গায় যদি আমি 100 টাকা দিয়ে 85 টাকা পাই, ক্ষতি কি? 5 টাকা বেশি পাচ্ছি। কথাটা মানে হচ্ছে এটাই, যদি আমি 0.5 বাড়াতে পারি আমি আউটপুটটা বেশি পাবো, আমার সেভিংস হবে। ওকে, সো বাস্তবে তার পিছনে অনেক রিসার্চ চলছে। এখন নতুন টেকনোলজি আরো ডেভেলপ করতে পারে। অবশ্যই ফিউচার আমি দেখতে পাবো যে আরো কোনো এফিসিয়েন্সি যদি বাড়ানো যায় তখন তার ডিমান্ড বেড়ে যাবে। ওকে, সো তোরা আরেকটা জিনিস করে থাকবি যে PMM1 কথাটার নাম শুনেছিস কেউ? PMM2 perpetual motion machine of second kind. So what is PMM1? ভায়োলেট করে, হ্যাঁ। আর যেটা PMM2 সেটা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ভেরি গুড। সো PMM1 কথাটার একটা প্র্যাকটিক্যালি এক্সাম্পল আমাকে দিতে পারবি? হোয়াট ইজ PMM1?
পিএমএম ওয়ান মানে হচ্ছে ধর যেটা বললাম, এটা তোর বাইক, একদম এটা তোর বাইক, তুই এখানে 100% দিচ্ছিস, তুই চাইছিস বাইক থেকে একদম তার 100%-এর জন্য যে যতটা মাইলেজ হওয়া দরকার ততটা মাইলেজ পাবি, বাট অ্যাকচুয়ালি সেটা পাবি না, কারণ সেখান থেকে কিছু একটা আউটপুট তোকে বার করতেই হবে। ওকে, আউটপুট না, সরি, এক্সস্ট, একটা লস হবে বলতে পারিস, একটা লস তোকে দেখাতেই হবে এখানে। ওকে, যেটা আমাদের বাইকে এক্সস্ট পাইপ থেকে যেটা আমাদের বেরোয় সেটা হচ্ছে এই পিএমএম ওয়ান। যদি পিএমএম ওয়ান যদি পসিবল হতো তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম, মানে যা ইনপুট দেবো তাই আউটপুট পাবো। ওকে, জাস্ট আ মিনিট। সো বাস্তবে পিএমএম ওয়ান সম্ভব নয়, তার জন্য নাম হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন। ওকে, সো ঠিক তেমনই তোরা যখন এই আরএসি যখন করবি, আরএসিতে আরসি কথাটা থেকে লিঙ্ক আছে পিএমএম2। কেন পিএমএম2? সো এটা হচ্ছে পিএমএম1, এটা হচ্ছে পিএমএম1, অ্যান্ড পিএমএম2 কি বলছে তুই বলতে পারি পিএমএম2 কি বলছে? কেউ বললি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা বলছি বাইরে থেকে আমি একটা ফ্রিজ কিনে নিয়ে আসছি, ফ্রিজ কিনে নিয়ে এসে তাকে আমি ইলেকট্রিক সুইচ দিয়ে তাকে আমি চার্জ দেবো না, মানে তাকে আমি ইলেকট্রিক কোনো পাওয়ার দেবো না, শুধু আমি জাস্ট ফ্রিজটাকে ওপেন করবো, ক্লোজ করবো, সে আমাকে একটা লো এনার্জি থেকে হাই এনার্জি বা হাই এনার্জি থেকে লো এনার্জি কনভার্ট করে দেবে। ওকে, মানে কথাটা হচ্ছে পিএমএম2 মানে হচ্ছে এরকম দেখাতে চাইছে যেরকম একটা রেফ্রিজারেশন সাইকেল থাকবে, and this is low temperature, this is high temperature, sorry, this is high temperature, এখানে QL, এখানে QH, এখানে রেফ্রিজারেটর। সো ও বলছে যে বাইরে থেকে কোনো রকম ওয়ার্ক ইনপুট দেবো না, বাট আমি লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার নিয়ে যেতে পারবো। লো টেম্পারেচার হাই টেম্পারেচার বলা, ওটা যদি না বলি, সাপোজ ধর লো গ্রেড এনার্জি থেকে, ওকে, কোনো লো গ্রেড এনার্জি থেকে হাই গ্রেড এনার্জি কনভার্সন আমরা ইজিলি করতে পারবো বাইরে কোনো ওয়ার্ক ইনপুট ছাড়া। ওকে, মানে লো গ্রেড আর হাই গ্রেড কথাটা মানে কি? লো গ্রেড এনার্জি আর হাই গ্রেড এনার্জি, হাই গ্রেড থেকে লো গ্রেডে আসা সম্ভব। দেখ এখানে ডেপটে ঢুকতে গেলে তো অনেক ডেপটে ঢুকতে হবে, মানে জিনিসটা পুরো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সো লো গ্রেড এনার্জি মানে এটা ডিফাইন করছে হিট, অ্যান্ড হাই গ্রেড এনার্জি মানে এটা ডিফাইন করছে ওয়ার্ক, তাই তো? সো আমি যখন কোনো কাজ করছি সেখান থেকে সেটা হাই গ্রেড এনার্জি, সো দ্যাট ইজ ওয়ার্ক। ওয়ার্ক থেকে হিট করা সম্ভব, প্রডিউস করা সম্ভব, বাট হিট থেকে ওয়ার্ক প্রডিউস করা সম্ভব সম্ভব নয়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাস? প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাস সবাই? বল তাহলে দেখাবো, আদারওয়াইজ স্কিপ করে যাব। দেখতে চাস? ওকে, দুটো হাত নে, দুটো হাত নে, নিলি, দুটো হাতকে এবার খুব স্পিডে এরকমভাবে ঘষ, যেমনভাবে আমরা শীতকালে হাত গরম করি, শীতকালে হাত গরম করবি কেমনভাবে করিস, দুটো হাতকে নিয়ে খুব জোরে জোরে খুব স্পিডে ঘষতে হয়, ঘষ। কি জেনারেট করছে? হিট জেনারেট করছে। দ্যাট যে হিটটা জেনারেট করছে এটা কি আউটপুট না ইনপুট? আউটপুট। তার পিছনে আমাকে কি ব্যয় করতে হচ্ছে? ওয়ার্ক ব্যয় করতে হচ্ছে। তাহলে এই যে আমরা যে তার পিছনে কাজ করছি, ওকে, সো সেই কাজের পিছনে আমাকে ভেতর থেকে একটা এনার্জি দিতে হচ্ছে তো,
একটা ওয়ার্ক ইনপুট তোমাকে দিতে হচ্ছে, যার জন্য আমি এই যে কাজটা করতে পারছি, যার জন্য হিটটা জেনারেট হচ্ছে। ওকে, দাঁড়া 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 দাঁড়া, হাই গ্রেড ঠিক লিখলাম, লো গ্রেডটা হিট আর হাই গ্রেডটা ওয়ার্ক। সো 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 আমরা কি করলাম, এখানে আমরা একটা ওয়ার্ক করছি, তার জন্য হিট জেনারেট হচ্ছে। সো ওটা ওয়ার্ক ইনপুট বাদ দে, এটা হচ্ছে তোর হাই গ্রেড থেকে লো গ্রেডে আসতে পারছি ইজিলি। এটা হাই গ্রেড থেকে লো গ্রেডে আসতে পারছি, তোরা যেটা করলি সেটা হাই গ্রেড থেকে লো গ্রেডে আসতে পারছি ইজিলি। ওকে, সো এখানে তার জন্য আমাকে বাইরে থেকে কোনো রকম ওয়ার্ক ইনপুট দিতে হচ্ছে না কিন্তু। ওকে, তার জন্য আমরা জাস্ট ওয়ার্ক করছি, তার জন্য হিট জেনারেট হচ্ছে। বাট তুই তুই কোনো স্টিম ইঞ্জিন বা হিট ইঞ্জিন চালা, যেখানে যেখানে যে কোনো গ্যাসোলিন বা কোনো গ্যাসকে দাহ করে তুই যে হিট জেনারেট করছিস, তার থেকে তোকে ওয়ার্ক প্রডিউস করতে হবে, তার জন্য তোকে বাইরে থেকে একটা ওয়ার্ক ইনপুট দিতে হবে। ওকে, দ্যাট ইজ লো গ্রেড টু হাই গ্রেড। সো লো গ্রেড থেকে হাই গ্রেডে যাওয়ার জন্য, হিট থেকে ওয়ার্কে যাওয়ার জন্য আমাকে একটা বাইরে থেকে ওয়ার্ক ইনপুট করতে হচ্ছে। ওকে, মানে ঠিক উল্টো প্রসেসটা আবার দেখ, তুই যেটা হাতটা ঘষে হাতটা গরম করলি, সেটা তুই হিট দিয়ে কি ওয়ার্কটা করতে পারবি? এবার উল্টো প্রসেসটা ভাব, এতক্ষণ ধরে হাতটা যে ঘষলি, তার জন্য হিটটা জেনারেট হলো, এটা ইজিলি সম্ভব, সবাই করতে পারলি। হাই গ্রেড টু লো গ্রেড ইজিলি সম্ভব, অল অফ ইউ করতে পারলি। বাট আমি যদি বলি আমি তোকে সেই হিটটা তোকে ফিরিয়ে দিচ্ছি, তুই হাতটাকে ভাবে না আবার ঘষতে ঘষতে থাক, পারবি? পারবি না। তার জন্য আমার কি দরকার? একটা অপরের একটা হাত দরকার, বা একটা অন্য কোনো মেশিন দরকার, বা অন্য কোনো একটা অপারেটর দরকার, যার একটা মেশিনিং দরকার। ওকে, যেটা ছাড়া পসিবল নয়। সো লো গ্রেড থেকে হাই গ্রেড পসিবল নয়, পসিবল নয় না, তার জন্য একটা আমাকে বাইরে থেকে ওয়ার্ক ইনপুট দরকার। বাট হাই গ্রেড থেকে লো গ্রেড পসিবল। ওকে, সবার কাছে ক্লিয়ার লো গ্রেড টু হাই গ্রেড পসিবল নয় কেন, বা লো গ্রেড হাই গ্রেড থেকে লো গ্রেড পসিবল কেন? ওকে, সো তার জন্য পিএমএম2 কথাটা এসছে। পিএমএম2 এসছে যে রেফ্রিজারেটর যেটা আমরা ইউজ করছি, রেফ্রিজারেটর যেটা ইউজ করছি, সেখানে আমরা আমাদের ডিজায়ার্ড এফেক্টটা কি? লোয়ার টেম্পারেচার। সো আমরা লোয়ার টেম্পারেচার চাই। ওকে, আমরা লোয়ার টেম্পারেচার চাই, বা হিট পাম্পের জন্য আমরা হায়ার টেম্পারেচার চাই। সো আমাদের যে রুমে যে টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার থেকে আমাকে সেই কিছু পরিমাণ কোয়ান্টিটি হিটকে বার করতে হবে, সেটা ইজিলি বার করতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা ওয়ার্ক ইনপুট দিতে হবে। ওকে, যার জন্য পিএমএম2 is impossible perpetual motion machine of second kind. It is a impossible device that produce low grade to high grade energy without any other energy sources, একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে। ওকে, সো পিএমএম2 এর মধ্যে পড়ছে হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর। ওকে, অ্যান্ড আর কি আছে এখান থেকে বেসিক? আর 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 PM3 কেউ জানিস? PM3, আচ্ছা PM3 তাহলে বলে রাখি, শুনে রাখ। PM3 হচ্ছে আমরা কখনো -273 কেলভিন টেম্পারেচারে পৌঁছাতে পারবো না বাই এনি হাউ প্রসেস। 1 কেলভিন ইকুয়াল টু কত ডিগ্রি সেন্টিগ্রেড? 1 কেলভিন ইকুয়াল টু হুম 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 ওই 273 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 কেলভিন ইকুয়াল টু 273 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট বলছে তুমি এনি এনি ইরিভার্সিবল প্রসেস দ্বারা তুমি কখনো -273 কেলভিন এই টেম্পারেচারে তুমি পৌঁছাতে পারবে না, দ্যাট ইজ PM3। ওকে, সেখানে দ্যাট প্রসেস শুড বি ইরিভার্সিবল। ওকে,
আচ্ছা, রিভার্সিবল ইরিভার্সিবলের কনসেপ্ট সবার ফান্ডা সবার কাছে ক্লিয়ার? রিভার্সিবল কি, রিভার্সিবল কি, এটা সবার কাছে ক্লিয়ার? What is reversible and what is irreversible? হুম, একদম একদম ঠিকই বলেছিস। সো রিভার্সিবল হচ্ছে বাই ডিরেকশন, মানে তুই একটা দেশলাই কাঠি বা ব্যাসিস জ্বাললি, জেলে তাকে নেভালি, আবার তুই যদি তাকে ঘষিস তুই আবার তাকে জ্বালাতে পারবি বা ফিরিয়ে আনতে পারবি? দ্যাট ইজ ইরিভার্সিবল প্রসেস। ওকে, বাট একটা রিভার্সিবল প্রসেস থেকে একটা উদাহরণ দিয়ে দেখি। একদম, আবার তাকে জল থেকে বরফ করা যায়, বাট সেটা ন্যাচারাল প্রসেস সম্ভব। ওকে, ন্যাচারাল প্রসেসের দ্বারা সেই জলটা জলটাকে বরফের কথা বাদ দে, ওটা ভেপার ভাব, কারণ বরফ গড়ার জন্য তাকে এটা বাইরে থেকে টেম্পারেচার আমাকে ওয়ার্ক ইনপুট করতে হয়, যেটা রেফ্রিজারেটরে সম্ভব বা ন্যাচারাল প্রসেসে সম্ভব। ওকে, সো ভেপার কথার ভাব, তুই যদি কখনো রেখে দিস একটা বোতলকে অনেকদিন ধরে, হালকা হাফ বোতল জল দিয়ে বাইরে রেখে দিস কোনো বোতলের মধ্যে, দেখবি তার বাইরের বোতলের গায়ে, মানে ইনসাইড অফ দ্য বোতল, বিন্দু বিন্দু আকারে ভেপার জমে গেছে। ওকে, সো ওয়াটার থেকে সেই ভেপার পসিবল, আবার তুই যদি খুলে দিস সেই ভেপার থেকে আবার ওয়াটারে পসিবল। ওকে, দ্যাট ইজ রিভার্সিবল প্রসেস। বা যে ঠান্ডার এলাকায় সেখানে জল থেকে বরফ হয়ে যায়, আবার বরফ থেকে গলে জল হয়ে যায়, দ্যাট ইজ অলসো রিভার্সিবল প্রসেস। ওকে, ইরিভার্সিবল প্রসেস হচ্ছে সেইটা যেখান থেকে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না, যে একবার হয়ে যায় মানে সেটা খতম। ওকে, দ্যাট ইজ ইরিভার্সিবল প্রসেস। মানে যে কোনো প্রসেস ইরিভার্সিবল, মানে ধর, একদম 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 কোনো তুই যদি দাহ করছিস বা কোনো কিছু তুই কার্য করছিস, তার জন্য যে পরিমাণ যে এনার্জি খরচ হচ্ছে, সেই তোকে তোকে যদি সেই পরিমাণ এনার্জি তোকে ফিরিয়েও দিই, তুই আবার সেই প্রসেসটা ফিরিয়ে আনতে পারবি না। ওকে, দ্যাট ইজ ইরিভার্সিবল প্রসেস। সো নেক্সট আমরা দেখে নেব যে আমরা রেফ্রিজারেন্টে ইউজ করি, সেই রেফ্রিজারেন্টের কী প্রপার্টি আছে, প্লাস ইউনিট অফ রেফ্রিজারেন্ট কি। ওকে, আস্তে আস্তে আমরা এবার রেফ্রিজারেশন প্রসেস দিকে ঢুকবো। সো সবাই একবার যদি ভুলে গিয়ে থাকিস, বেসিক একবার থার্মোডাইনামিক্সটা দেখে আসিস, কারণ পুরো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংটা পুরো ডিপেন্ড করছে কিন্তু তোদের বেসিক থার্মোডাইনামিক্সের উপর। কারণ আমি যত ভিসিআরএস ভিআরএস যত ফর্মুলা করব, যত নিউমেরিক্যাল করব, সবই কিন্তু বেস করছে পি ভি টি এস এইচ, এই পাঁচটা কনসেপ্ট দিয়ে। ওকে, পি ফর প্রেসার, ভি ফর ভলিউম, টি ফর টেম্পারেচার, এস ফর এনট্রপি, এইচ ফর এনথ্যালপি। সো এখান থেকে যতগুলো তার ফর্মুলা অলরেডি করে এসছিস আগের সেমে, ওকে, সেগুলো প্র্যাকটিস করিস। এনথ্যালপি কি জানিস, এনট্রপি জানিস, টেম্পারেচার অবশ্যই জানিস। ওকে, পিভিটি এর মধ্যে রিলেশন কি জানিস, টেম্পারেচার এনট্রপি সাইকেল, টেম্পারেচার এনট্রপি ডায়াগ্রাম কেমন হয়, টেম্পারেচার এনথ্যালপি ডায়াগ্রাম কেমন হয়, প্রেসার ভলিউম ডায়াগ্রাম কেমন হয়। ওকে, রিভার্সিবল প্রসেস কি, ইরিভার্সিবল প্রসেস কি, আইসোথার্মাল প্রসেস কি। ওকে, আইসোথার্মাল প্রসেস কি বলতে পারবি? হোয়াট ইজ দ্য আইসোথার্মাল প্রসেস? একদম, টেম্পারেচার কনস্ট্যান্ট হচ্ছে আইসোথার্মাল প্রসেস, দ্যাট ইজ আইসোথার্মাল প্রসেস। আইসোবারিক প্রসেস কি জানিস? ভেরি গুড, প্রেসার কনস্ট্যান্ট হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোপোরিক প্রসেস কি জানিস? ভলিউম কনস্ট্যান্ট ইজ আইসোপোরিক প্রসেস। ভেরি গুড। and আইসেন্ট্রপিক প্রসেস কি জানিস? একদম, ভেরি গুড, দ্যাট ইজ আইসেন্ট্রপিক প্রসেস। এর আরেকটা নাম আছে, সেটা জানিস? আইসেন্ট্রপিক প্রসেস আর একটা নাম আছে, না ওটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। রিভার্সিবল অ্যাডিয়াব্যাটিক অলসো কল্ড আইসেন্ট্রপিক প্রসেস। ওকে, অ্যান্ড এনথ্যালপি প্রসেস যখন কনস্ট্যান্ট থাকে তাকে কি বলা হয়? আইসেন্থ্যালপিক প্রসেস। এটা কোথায় তোরা একটা ফার্স্ট ল এর মধ্যেই তোরা ডিভাইস করেছিস, থ্রটলিং ডিভাইস,
কারো মনে পড়ছে থ্রটলিং ডিভাইসটা? মনে আছে? হ্যাঁ, একদম 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 স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, এসএফই। মনে পড়ে সবার কাছে এসএফই ইকুয়েশনটা? স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। এখানের মধ্যে তোরা পড়েছিস এনথালপি কনস্ট্যান্ট, যেখানে একটা যে ডিভাইসটার মধ্যে এনথালপি কনস্ট্যান্ট থাকে তাকে বলা হয় থ্রটলিং ডিভাইস, দ্যাট ইজ এনথালপি কনস্ট্যান্ট, দ্যাট ইজ আইসেনথালপিকেও বলা হতে পারে, বা তার একটা নাম আছে, জাস্ট এখন মনে পড়ছে না। এটা ইউজ হয় থ্রটলিং ডিভাইস, থ্রটলিং ডিভাইসে। ওকে, সো তোদের এই জিনিসগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, খুব ভালোই। এগুলো তোদের অনেক হেল্প করবে আরএসির মধ্যে। ওকে, অ্যান্ড আর ওকে, চল নেক্সট থেকে আরো ডিটেলসে ঢুকবো। ওকে, তোরা যতটা পারিস এবার বেসিক একবার রিভাইজ দিয়ে নিস, তাহলে তোদেরই সুবিধা হবে। ওকে, চল আজ এখানে স্টপ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে বল। কারো কোনো ডাউট থাকলে বল।